ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথমেটিক্স নিয়ে আবার ফিরে এলাম। তা 8-এর যে আজকের যে টপিকস সেটা হচ্ছে আমরা আলোচনা করবো, যেটা জানি সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ। তা বীজগণিত কথাটার সাথে আমরা একটু প্রথমে পরিচিত হব। আমরা ক্লাস 5 পর্যন্ত যে অঙ্কগুলো পড়তাম বা যে সংখ্যাগুলো নিয়ে আমরা বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ করতাম বা শিখতাম, সেই ধরনের যে সংখ্যাগুলো দেখতাম সেগুলো সবই কিন্তু আমাদের জ্ঞাত সংখ্যা বা জানা সংখ্যা ছিল। যেরকম আজকে দু একটা এক্সাম্পল মনে করো 1+2 = 3 বা 3×2 = 6। এই ধরনের সংখ্যার সাথে আমরা ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমরা পরিচিত ছিলাম। এবার ক্লাস 6-এ উঠে আমরা একটা নতুন ধরনের গণিত বা নতুন ধরনের অঙ্কের সাথে পরিচিতি লাভ করলি, সেটা হচ্ছে বীজগণিত। এবার এই বীজগণিত বলতে কি বোঝায়, এক কথায় বলতে গেলে খুব সহজভাবে যদি বুঝতে হয় তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা বলতাম হচ্ছে পাটিগণিতের অঙ্ক, যেগুলো আমরা আমাদের মানে জানা সংখ্যাগুলো নিয়ে যে কাজগুলো করতাম। আর বীজগণিত ব্যাপারটা হচ্ছে যখনই আমরা কোনো একটা চলরাশি বা অজ্ঞাত রাশি নিয়ে সেই একই ধরনের কাজগুলো করব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এইরকম কাজগুলো করব, কিন্তু মনে রাখতে হবে সেখানে কিন্তু কমপক্ষে একটা বা দুটো কিন্তু অজানা রাশি বা অজ্ঞাত রাশি থাকতে হবে। কীরকম ব্যাপারটা তা সবাই একটু ভালো করে খেয়াল করবে এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে, তাহলে পরে এই আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেই সম্পর্কে পুরো ধারণাটা তোমরা পাবে। তা শুরু করি। মনে করো এখানে একটা বক্স দেখো দেওয়া আছে, +2 করা আছে, =5 করা আছে। তা যদি আমরা খুব সহজভাবে এটা করতে যাই তাহলে তার মানে এখানে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 5 হবে। খুব সিম্পলি আমরা এটা উত্তর দিতে পারি, এখানে দেওয়াই আছে, অ্যান্সারটা হবে 3, কারণ 3 + 2 করলেই আমরা 5। এইটুকু পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। এবার যেটা আসছি, এবার এই অঙ্কটাকে বা এই প্রবলেমটাকে যদি আমরা অন্যরকমভাবে দেখি, সেটা কীরকমভাবে দেখব। দেখো এই বক্সটা কত আমরা কিন্তু জানতাম না, এখানে দেওয়া ছিল এই বক্সের মধ্যে কত হবে, কত +2 = 5, অর্থাৎ এখানে এই সংখ্যাটা আমাদের কাছে কিন্তু আননোন ছিল, অজানা ছিল। সেই অজানা সংখ্যাটা কিন্তু আমরা জানতাম না। এবার এই অজানা সংখ্যাগুলো যেহেতু আমরা অজ্ঞাত রাশি, যেগুলো এ বি সি ডি বা এক্স ওয়াই জেড এগুলো দিয়ে প্রকাশ করা হয়, তার জন্য আমি লিখলাম কি, তার জন্য যেহেতু এই সংখ্যাটা আমার কাছে অজানা ছিল তাই আমি এখানে মনে করো এক্স লিখলাম, যেহেতু এটা আমরা জানতাম না লিখলাম। এবার এক্স +2 = যখন 5 লিখে গেলাম আমি, বা যখন 5 লিখলাম, তাহলে এই ব্যাপারটা বা এই ধরনের যে জিনিস বা এই ধরনের যে প্রবলেম, তাকেই আমরা বলি হচ্ছে খুব সহজভাবে বীজগণিত। অর্থাৎ বীজগণিতের অঙ্ক বলতে গেলে কমপক্ষে একটা এরকম অজ্ঞাত রাশি আমাদেরকে থাকতেই হবে এবং তাদের কিছু যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে। তার মানে x + 2 = 5, এক্সটা এখানে আমাদের কাছে আননোন ছিল। এই আননোন বা অজানা রাশিটার, যাকে আমরা বলি চলরাশি বা ভ্যারিয়েবল, ভ্যারি করতে পারে, পরিবর্তন হতে পারে, করলে পরে আমরা খুব সহজেই এখান থেকে লিখতে পারবো x = 3, কারণ x = 3 হলে পরে তবেই দেখো 3 + 2 = 5 হবে। এবার এই জায়গাটার মধ্যে সবসময় 3 নাও হতে পারে, এই কারণে তো এখানে বলা হয়েছে চলরাশি মানে ভ্যারিয়েবল, মানে ভ্যারি করবে, পরিবর্তন হবে। আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। মনে করো আবার একইভাবে একটা ঘর আছে, মনে করো -2 = 5। তাহলে এই জায়গাটা যদি আমাকে বের করতে হয়, এটা কিন্তু আমাদের কাছে অজানা আছে, তাহলে সেই অজানা সংখ্যাটাকে আমরা কিন্তু একটা অজানা রাশি দিয়েই এখানে প্রেজেন্ট করব। ধরলাম এখানে সেই অজানা রাশিটা হচ্ছে এখানে y লিখলাম, y, অর্থাৎ y থেকে 2 বিয়োগ করলে 5 হবে। এবার তার মানে এই জায়গাটা কত বসবে, yটা হচ্ছে একটা আননোন রাশি, মানে y - 2 = তো 5 হতে পারে না। তার মানে এজন্যই তো আমরা বলছি বারবার করে যে এই ক্ষেত্রে কিন্তু একটা, যেহেতু এটা আননোন আছে, আমাদের কাছে অজানা হয়ে আছে, তার জন্য এটাকে জানতে হবে এবং ধরতে হবে প্রথমে কিন্তু অজানা রাশি দিয়ে ধরতে হবে। তার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে y - 2 = 5, অর্থাৎ এখানে তার মানে y এর যে ভ্যালুটা আসবে সেটা
আমরা খুব সহজেই বলতে পারি হচ্ছে কত আসবে এখানে 7, মানে 7 - 2 = 5। তার মানে এটাও কিন্তু এক ধরনের সমীকরণ এবং এটাকে আমরা বলি হচ্ছে বীজগণিতের অঙ্ক। অর্থাৎ যে সমস্ত সংখ্যা বা যে সমস্ত অঙ্কর মধ্যে কমপক্ষে একটা এরকম একটা অজ্ঞাত রাশি থাকবে, সেই সমস্ত প্রবলেমগুলোকে আমরা বলবো হচ্ছে বীজগণিতের অঙ্ক। এই হচ্ছে প্রথম পার্ট। এবার তারপরে যেটা আসছে সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এবার বীজগাণিতিক সংখ্যামালা বা বীজগাণিতিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? তা বীজগাণিতিক সংখ্যামালার যে গঠনটা হবে বা যে স্ট্রাকচারটা হবে সেটা কিরকম হবে দেখো। যে গঠনটা হবে বীজগাণিতিক সংখ্যামালা, আমি আগেই বলছি বীজগণিত মানে এক বা একাধিক অজ্ঞাত বা অজানা রাশি থাকবে। কিরকম ব্যাপারটা, আজকে মনে করো x + 2 বা শুধু y লিখলাম বা 3z লিখলাম বা a + b + c লিখলাম। এই ধরনের যে সংখ্যাগুলো ভালো করে খেয়াল করবে, কিন্তু দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু কমপক্ষে একটা অজ্ঞাত রাশি আছেই, থাকবেই। এবার এবার আর কি থাকবে? আর থাকবে হচ্ছে জ্ঞাত সংখ্যা থাকবে। যেমন এখানে একটা 2 আছে জানা মান, এখানে y বোঝাচ্ছে কিন্তু এখানে একটা 1 × y ভাবতে পারি, এখানে 3 আছে আর এখানে প্রত্যেকটা সংখ্যাটাকে আমরা 1 × 1, 1 × a, 1 × b, 1 × c ভাবতে পারি। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে বীজগাণিতিক সংখ্যা। এবার দেখব যে এরা তৈরি হচ্ছে কি করে। এরা তৈরি হচ্ছে, প্রথম কথা হচ্ছে চলরাশি। চলরাশি থাকবে এখানে, মানে কোনগুলো? মনে করো x, y, z, আরো যেগুলো আছে a b c d থাকবে। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে একটা বা একাধিক ধ্রুবক সংখ্যা। এবার এগুলো কোনগুলো? যাকে আমরা কনস্ট্যান্ট বলি। ধ্রুবক কোনগুলো হবে? যেগুলো, যে সংখ্যাগুলোর মান কখনো পরিবর্তনশীল হয় না, কখনো পরিবর্তন করা যায় না। যেমন 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3। এই সংখ্যাগুলো সবসময়, এদের মান কিন্তু আমরা সবসময় জানি। তাই এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার। এই দুটোর একটা মিলন হবে। এবং আর কি থাকবে? আর থাকবে কিছু মৌলিক প্রক্রিয়া। এবার অঙ্কের ক্ষেত্রে মৌলিক প্রক্রিয়া বলতে বোঝায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা কিন্তু অঙ্কের ক্ষেত্রে যে কোনো ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু হয় যোগ করি, নয় বিয়োগ করি, নয় গুণ করি, নয় ভাগ করি। অর্থাৎ যোগ চিহ্ন থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে। তাহলে এই হচ্ছে বীজগাণিতিক সংখ্যার গঠন। কি কি থাকবে আরেকবার বলি। থাকবে হচ্ছে এক বা একাধিক চলরাশি বা অজ্ঞাত রাশি বা ভ্যারিয়েবল। আর থাকবে একটা ধ্রুবক সংখ্যা, যেগুলো হচ্ছে আমরা আগেই পড়ে আসি পাটিগণিতের মধ্যে, যেগুলো কখনো পরিবর্তন হয় না। এবং আর থাকবে এদেরই কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালজেব্রিক হচ্ছে তোমার অপারেশন অথবা কিছু মৌলিক প্রক্রিয়া। তাহলে এই পুরোটা নিয়ে তৈরি হচ্ছে আজকের বীজগাণিতিক সংখ্যা। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু বীজগাণিতিক সংখ্যা। কিন্তু মনে রাখতে হবে কমপক্ষে একটা অজ্ঞাত রাশি থাকতেই হবে এবং তার সঙ্গে থাকবে ধ্রুবক সংখ্যা এবং আর কি থাকবে? এদের কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই হচ্ছে আমাদের বীজগাণিতিক সংখ্যামালার কিছু গঠন এবং এক্সাম্পল। তা আমাদের আজকের আলোচনাটা কি? আমাদের আজকের আলোচনাটা হচ্ছে এই বীজগাণিতিক সংখ্যাগুলোর গুণ করব কি করে আমরা। তার এই মূল টপিকসে ঢোকার আগে আমি স্টুডেন্টদের সুবিধার্থে আরো কিছু বেসিক কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু মন দিয়ে দেখবে। আজকে মনে করো গুণ। এবার গুণ যখন আমরা করতাম ক্লাস 5 পর্যন্ত, যখন আমরা পাটিগণিতের সংখ্যা নিয়ে কেবলমাত্র গুণ শিখছিলাম, তখন দেখো আমরা এই ধরনের গুণ করতাম। তোমাকে হয়তো বললো 2 × 3 গুণ করো, খুব সহজে আমরা বলতে পারি 3 × 2 বা 2 × 3 6 বা 6, ঠিক আছে। এবার কিন্তু বীজগণিতের গুণ মানে কিন্তু আমি আগেই বললাম কমপক্ষে একটা অজ্ঞাত রাশি থাকতেই হবে, এরকম ব্যাপারটা। আজকে মনে করো 2 লিখলাম এখানে, তাকে গুণ করতে বলবো হচ্ছে x দিয়ে। দেখো 2 কিন্তু জ্ঞাত রাশি জানা, x কিন্তু অজ্ঞাত রাশি। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন এইসব ক্ষেত্রে এই ধরনের গুণগুলো আমরা কি করে করব? যেহেতু x এর যে মান, x এর যে ভ্যালু,
সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না ঠিক কত হবে এক্স এর জায়গায়। তখন সেই সব ক্ষেত্রে আমরা কি করে গুণটা লিখবো, সেই সব ক্ষেত্রে গুণ লেখাটা খুব পরিষ্কার, ভালো করে দেখবে। সেখানে 2 ইন্টু এক্স করলে কত হবে, কিছুই না, প্রথমে আমরা লিখবো হচ্ছে জ্ঞাত সংখ্যাটা, তার পাশে লিখবো হচ্ছে অজ্ঞাত সংখ্যাটা। খুব সহজ নিয়ম, কিন্তু মনে রাখতে হবে কখনোই কিন্তু অজ্ঞাত প্রথমে বা জ্ঞাত পরে এইভাবে লেখা চলবে না, এটা ভুল, এটা নিয়মের মধ্যে পড়ে না। এইভাবেই লিখতে হবে, যখনই একটা অজ্ঞাত সংখ্যা এবং একটা জ্ঞাত সংখ্যার গুণ করবে তখন সবসময় জ্ঞাতটা মানে জানাটা আগে বসবে আর অজ্ঞাতটা পরে বসবে, এই হচ্ছে আমাদের গুণ। আচ্ছা, এর মধ্যে আরেকটা নিয়ম একটু বলতে হয়, একটু মনে করে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার চিহ্ন, এবার একটা সংখ্যা যদি আমরা বলি তাহলে সেই সংখ্যাটা বললে কিন্তু সেটা এবার যেহেতু পূর্ণ সংখ্যা কিন্তু দু রকমের হয়, ধনাত্মক এবং ঋণাত্মক হয়। তার ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা সংখ্যা রেখার মধ্যে কিন্তু পড়েছিলাম, মনে করে দেখো তোমরা সবাই, আমরা কিন্তু সংখ্যা রেখা একটা পড়েছিলাম, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 -1 -2 -3, এখানে নাম্বার লাইন বা সংখ্যা রেখা আমরা পড়েছিলাম। জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো ছিল সেগুলো হচ্ছে, এদেরকে বলা হয় হচ্ছে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার বা পজিটিভ, এদের বলা হয় পজিটিভ ইন্টিজারও বলা হয়, মানে পূর্ণ সংখ্যা। আর শূন্যর থেকে বা জিরোর থেকে বাঁ দিকে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে নেগেটিভ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এটা আরেকটা মানে আছে যে শূন্যর থেকে যত ডান দিকে যাবে তত সংখ্যাগুলোর মান ক্রমশ বাড়বে, যত বাঁ দিকে যাবে তত কিন্তু কমবে, এই হচ্ছে আমাদের কিন্তু পূর্ণ সংখ্যার ধারণা। এবার তার মানে কোনো একটা সংখ্যা জিরো বাদ দিয়ে, জিরোর ক্ষেত্রে প্লাস মাইনাস ব্যাপারটা একই, কেন? কারণ কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করাও যা বোঝায়, শূন্য বিয়োগ করাও একই জিনিসই বোঝায়। কীরকম ব্যাপারটা, আজকে মনে করো 5, তাহলে 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5ই হবে, কিন্তু আবার 5 মাইনাস 0 এটাও কিন্তু ইজ ইকুয়াল টু 5ই হবে। কাজে শূন্য সবসময় একটাই হবে, শূন্যকে চিহ্ন দেওয়া যাবে না। এবার শূন্য ছাড়া বাকি যে নাম্বারগুলো থাকলো, 1 ধরলাম, কারণ আমি আগেই বলছি এগুলো তো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হবে না, তাই 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এদিকে -1 -2 -3। কাজেই কোনো একটা সংখ্যা, আজকে আমি হয়তো বলে দিলাম 5, এই বলাটার মধ্যে একটু ভুল হবে, কারণ এই সংখ্যাটার যে চিহ্নটা, কারণ সংখ্যা সবসময় ডিফাইন করি আমরা, সংজ্ঞায়িত করি চিহ্নের সাহায্যে। এই সংখ্যাটার আগে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে কিন্তু অবশ্যই এখানে একটা প্লাস চিহ্ন বা ধনাত্মক সংখ্যা আছে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাকে আমরা শূন্যর ডান দিকে দেখতে পাচ্ছি। আবার যদি বলি -5, তাহলে অবশ্যই আমরা এটা ইন্ডিকেট করবে কি এই সংখ্যাটা শূন্যর থেকে বাঁ দিকে আছে, এই +5 শূন্যর থেকে ডান দিকে আছে। এই হচ্ছে সংখ্যার ধারণা, মানে কোনো একটা সংখ্যা খালি সংখ্যা হতে পারে না, সেই সংখ্যাকে আমরা ডিফাইন করব কি করে, তার আগের চিহ্নের সাহায্যে। কারণ সংখ্যার আগে, যেহেতু আমাদের সমস্ত অঙ্কগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার উপরে বেস করে, এবং যেহেতু পূর্ণ সংখ্যা আবার দু রকমের হয়, একটা ধনাত্মক বললাম পজিটিভ, আরেকটা বললাম ঋণাত্মক মানে নেগেটিভ। কাজেই যে কোনো সংখ্যা বলতে গেলে তার আগের অবশ্যই একটা চিহ্ন থাকবে, এবং সেটা যদি কোনো চিহ্ন না থাকে তাকে অবশ্যই আমরা ধরে নেব হচ্ছে পজিটিভ সংখ্যা, আর মাইনাস আমি তোমাকে বলেই দেবে, মাইনাস মানে নেগেটিভ সংখ্যা। তা এই হচ্ছে আরেকটু ধারণা। এবার আসি আমাদের মূল পর্বে। তা গুণের সময় আমরা 7-এ কিছু গুণের অঙ্ক করেছিলাম। তা গুণের সময় এই ধরনের কিছু জিনিস আমরা মনে করবে, দেখো যে একটা পজিটিভ সংখ্যাকে যদি আরেকটা পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে গুণফলটা কিন্তু পজিটিভই আসে। আবার আরেকটা পজিটিভ সংখ্যাকে যদি আমরা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করি তখন কিন্তু নেগেটিভ হয়। এবার একটা নেগেটিভ সংখ্যাকে যদি পজিটিভ দিয়ে গুণ করা হয় তাহলেও নেগেটিভ হয়, এবং দুটো নেগেটিভ সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু একটা পজিটিভ সংখ্যা পাওয়া যায়। এটা কিন্তু গুণের নিয়ম, পূর্ণ সংখ্যার গুণ করার নিয়ম। তা ঠিক আছে, আবার চলে আসছি মূল পর্বে আমাদের, যে
এই যে সংখ্যাগুলো দেখো ভালো করে, এই সংখ্যাগুলো আগে কোনো চিহ্ন চিহ্ন দেওয়া হয়নি। চিহ্ন দেওয়া হয়নি মানে কিন্তু অবশ্যই এখানে একটা করে প্লাস চিহ্ন আছে। এই সংখ্যাটা আগে একটা প্লাস চিহ্ন আছে, এই সংখ্যাটা আগেও একটা প্লাস চিহ্ন আছে। এই ব্র্যাকেটটা এই কারণে দেওয়া যে মানে গুণের পরে যোগ চিহ্ন কোনো অর্থ বহন করে না, ওই জন্য আমি ব্র্যাকেটে চিহ্নটা দিয়ে দিলাম। এবার দেখো এই সংখ্যার আগে প্লাস চিহ্ন, এই সংখ্যার আগে প্লাস চিহ্ন, প্লাস ইন্টু প্লাস গুণ করলে কি হয়, প্লাস সংখ্যাই হয়। ওই জন্য এখানে কিন্তু এই 6টার আগে একটা প্লাস দেওয়া যেতে পারে। প্লাসে যেহেতু সবসময় প্লাস সংখ্যার আগে চিহ্ন নেই মানে প্লাসই বোঝাবে, কাজে এখানে প্লাস চিহ্নটা না দিলেও হবে, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে সংখ্যার আগে কোন চিহ্নটা আছে। এবার আসছে একটা অন্য এক্সাম্পল। মনে করো এই অঙ্কটাই যদি আমরা করি, এখানে আমি একটা -2 দিয়ে দিলাম, তাকে আবার x দিয়ে গুণ করলাম। দেখো এটা অজ্ঞাত, এটা জ্ঞাত। আমি আগেই বলছি অজ্ঞাতকে জ্ঞাত দিয়ে গুণ করলে কিন্তু জ্ঞাতটা আগে বসবে, তারপরে অজ্ঞাত বসবে। অর্থাৎ জ্ঞাত বলতে এখানে -2, তার পাশেই লিখবো হচ্ছে x। কখনোই কিন্তু x এরকম ভাবে -2 এটা হবে না, এটা লেখার নিয়ম না। এবার আসি একটা অন্য এক্সাম্পলে। মনে করো x গুণ x। দেখো এখানে কিন্তু দুটোই কিন্তু অজ্ঞাত, এবং এখানে একটা মজা হচ্ছে যে দুটোই অজ্ঞাত এবং দুটোই দেখো একই সংখ্যা, মানে একই ধরনের সংখ্যা। এদেরকে আমরা বলি হচ্ছে সদৃশ সংখ্যা। কি বলি এদেরকে? লাইক টার্ম, মানে সদৃশ সংখ্যা, মানে একই রকমের সংখ্যা। এবার দুটো x গুণ করলে, বা দুটো পজিটিভ প্লাস আছে এখানে, দুটো পজিটিভ বা প্লাস x গুণ করলে কত হবে? দেখো এটা আবার ইনডেক্সের নিয়মে আমরা করতে পারি, সূচকের নিয়মে করতে পারি। তা দুটো x গুণ করলে কত লিখতে পারি আমরা? x টু দ্য পাওয়ার 2 বা x এর স্কয়ার, ওটাও বলতে পারি, বা x টু দ্য পাওয়ার 2 বললেও হবে। আচ্ছা এবার চলে আসি x গুণন y। এখানে x ও অজ্ঞাত, y ও অজ্ঞাত, কিন্তু এখানে একটা মানে সেটা হচ্ছে যে এখানে কিন্তু দুটো একই সংখ্যা না, মানে একই ধরনের সংখ্যা না, কারণ এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অসদৃশ। খুব ভালো করে দেখবে, অসদৃশ। তাহলে এই ধরনের সংখ্যা নিশ্চয়ই আমরা এইভাবে এখন ইনডেক্স ফর্মে লিখতে পারবো না, কারণ যেহেতু এখানে x আর y আলাদা আছে। তখন কিভাবে লিখব? তখন যেহেতু এখানে দুটো সংখ্যাই অজ্ঞাত, কাজে এখানে আগে পরে কোনো ব্যাপার নেই। এখানে আমরা হয় এখানে xy লিখতে পারি, অথবা এখানে yx ও লিখতে পারি, দুটোই এখানে রাইট। আমরা এটাকে দুভাবেই লিখতে পারি, কারণ যেহেতু এখানে দুটো সংখ্যাই হচ্ছে অজ্ঞাত হয়ে আছে। এবার আরো কিছু এক্সাম্পল খেয়াল করো। মনে করো a ইন্টু b ইন্টু c। এখানে কিন্তু সংখ্যাগুলোর আগে কোনো চিহ্ন নেই, মানে প্রত্যেকটাই কিন্তু ধনাত্মক সংখ্যা। আচ্ছা এবার a ইন্টু b ইন্টু c কত হতে পারে? এখানে তিনটেই কিন্তু অজ্ঞাত, এবং তিনটেই অজ্ঞাত পাশাপাশি তিনটেই কিন্তু আলাদা, অর্থাৎ এরাও কিন্তু অসদৃশ সংখ্যা, যাকে আমরা বলি অসদৃশ। মানে তিনটে সংখ্যা আলাদা, তাহলে সেই ক্ষেত্রে আমরা গুণ করতে পারবো না, কাজেই আমাদেরকে এদিকে পরপর লিখে দিলেই হয়ে যাবে, মানে a b c। এইভাবে আগে লিখতে পারি, যেহেতু তিনটেই অজ্ঞাত, কাজে আগে পরে লিখলে পরে কোনো ভুল হবে না। মনে করো b লিখলাম, a লিখলাম, c লিখলাম, এভাবেও হবে, বা c a b এভাবেও হবে, বা c b a এভাবেও হবে। এই সবগুলোই হচ্ছে রাইট, কারণ যেহেতু এখানে প্রত্যেকেই হচ্ছে অজ্ঞাত এবং অসদৃশ, কারণ প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখানে আলাদা। আর কিরকম হতে পারে? মনে করো আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে মনে করো x আছে এখানে, গুণ এখানে x y। এই গুণটা কি করে করব? এখানে এটা অজ্ঞাত, এই দুটো অজ্ঞাত, গুণ করতে হবে এটা দিয়ে পুরো x yটাকে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই সংখ্যা দুটো কিন্তু অসদৃশ, কিন্তু তার মধ্যে ভালো করে খেয়াল করতে হবে যে এই x y কে তো আমরা এভাবে লিখতেই পারি, x গুণ y লিখতে পারি,
একটু ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো কিন্তু হয়ে গেল তোমার কি সদৃশ, একই রকমের। এদের গুণফলটা কিন্তু আমরা ওই ইনডেক্সের ফর্মে করতে পারি, মানে দুটো এক্স গুণ করব, কি লিখবো, এক্স টু দ্য পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার, ওয়াই একাই পড়ে আছে, শুধু পাশে ওয়াই লিখে দেব, সুন্দর করে গুণ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আরেকটা এক্সাম্পল মনে করো, এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, এটা কত হবে গুণ করলে? এখানে ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এই দুটো সংখ্যায় কিন্তু সদৃশ, ঠিক আছে, এখানেও এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, মানে একই রকম সংখ্যা, ভালো কথা। তাই এদের গুণটা কি করে করব? এদের গুণটাকে আমি যদি মনে করে একটু ভেঙে করি, যে এটাকে আমি তাহলে এক্স ইন্টু ওয়াই লিখতে পারি বা এক্স গুণ ওয়াই লিখতে পারি, আর এটাকেও আমি এক্স গুণ ওয়াই লিখতে পারি। এবার দুটো এক্সকে পাশাপাশি লিখলাম, গুণের সময় অসুবিধা নেই কোনো। তাহলে কত হবে? এই দুটো এক্স গুণ করলে ইনডেক্স ফর্মে এক্স স্কোয়ার, আর এই দুটো ওয়াই গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 2 মানে ওয়াই স্কোয়ার, তার মানে এই গুণটা আসলে হচ্ছে এক্স স্কোয়ার। এগুলো কেন বললাম? এগুলো বললাম যে আমাদের মূল পর্বে বা মূল অঙ্কে প্রবেশ করার আগে এই সমস্ত কিছু কনসেপ্ট মানে প্রথমেই ক্লিয়ার করে নেওয়া উচিত, তাহলে পরে তোমরা অঙ্কটা বুঝতে তোমাদের খুব সুবিধে হবে। এবার চলে আসি আমাদের মূল পর্বে। তা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এক্সাম্পল 1, একটু ভালো করে খেয়াল করে দেখবে আমি কি এক্সাম্পল দিচ্ছি। তোমাকে মনে করো দুটো বীজগাণিতিক সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে শুধু এক্স, আরেকটা দেওয়া আছে মনে করো এক্স প্লাস 2। তোমাকে বললো এই দুটো সংখ্যা গুণ করতে। এগুলো কোন ধরনের সংখ্যা? অবশ্যই বীজগাণিতিক সংখ্যা। কেন? প্রত্যেকের মধ্যেই কমপক্ষে একটা করে অজ্ঞাত রাশি বা চলরাশি আছে। এবার এই গুণটা করব, তা এই গুণটা কি করে করব? নিশ্চয়ই গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করব, সমান সমান চিহ্ন দিলাম, এক্স গুণ এক্স প্লাস 2। এই জায়গাটার মধ্যে একটা ভুল লেখা হয়ে গেছে অলরেডি, সেই ভুলটা কি? আচ্ছা, এখানে আমি আসছি, তার আগে আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, তাহলে এটা বুঝতে আরো খুব মানে সহজ হবে। কিরকম ব্যাপারটা? আজকে মনে করো 2 × 5, 2কে 5 দেখুন কত হবে? অবভিয়াসলি 10, কোনো ডাউট নেই। কিন্তু এই অঙ্কটাকে একটু ভালো করে খেয়াল করে দিই আমি কিভাবে করছি। 2 গুণ 5কে আমরা মনে করো যদি 3 + 2 লিখি, কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই, কারণ 3 + 2 করলে তো 5ই আসবে। এবার একটু ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটাতে, যে এই জায়গাটার মধ্যেও আমি একটা ভুল লিখেছি। কেন ভুল লিখলাম? এই সমস্ত ক্ষেত্রে আমাদের বেশি অঙ্কগুলো ভুল হয়। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এখানে 2 × 5 আছে, মানে 5কে 2 দিয়ে গুণ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটার মধ্যে ভালো করে খেয়াল করে দেখো যে এখানে একটা গুণ চিহ্ন একটা যোগ চিহ্ন আছে না? এবার যদি যোগ আর গুণ মানে কোনো অঙ্কের মধ্যে থাকে, তাহলে আমাদের যে বদমাস নিয়ম ছিল, BODMAS, মনে পড়ে বদমাস নিয়ম? প্রথমে ব্র্যাকেটের কাজ, বি ফর ব্র্যাকেট, ও মানে অফ মানে এর, তারপরে আছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে যোগ, এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে গুণ এবং যোগ মনে করো একই অঙ্কের মধ্যে একসাথে আছে, তাহলে সেই ক্ষেত্রে কোন সংখ্যাটা কোন চিহ্ন কাজটা আগে করতে হবে? তাহলে বদমাস অ্যাকর্ডিং টু বদমাস রুল মাল্টিপ্লিকেশন মানে গুণটা করব আগে। করলাম 3 × 2 কত হবে? 6 হবে। তারপরে +2 করে দেখলাম, তাহলে 6 + 2 করলে তো 8 হয়ে গেল, কিন্তু 2কে তো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 10 আসবে। তাহলে ভুলটা কোথায় হয়েছে? এখানে একটা ভুলটা এই কারণে হয়েছে যে যেহেতু এখানে 2 × 5 ছিল, তার মানে পুরো 5টাকে দিয়ে 2কে গুণ ছিল, কিন্তু এই ক্ষেত্রে এই লাইনে কিন্তু আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে শুধুমাত্র 3কে দিয়ে 2কে মানে 3কে দিয়ে শুধুমাত্র 2কে গুণ বোঝাচ্ছে, কিন্তু এই 2 কিন্তু আলাদা হয়ে গেছে।
তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই একটা বন্ধনী মানে একটা ব্র্যাকেট দিতে হবে। এটার অর্থ হয়ে গেল যে এটা মানে এখন এটা বোঝাচ্ছে যে এই ব্র্যাকেটের ভেতরে যে পুরো নাম্বারটা আছে সেটা দিয়ে মানে 2কে গুণ। তার মানে তাহলে আমি যদি এভাবে করি আবার তখন কিন্তু দেখো 3 + 2 করলে কিন্তু 5 হবে এবং 5 × 2 করলে কিন্তু 10 আসবে। ভালো কথা। যাই হোক, এবার আসছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মানে এবারে এর সাথে তার মানে এখানে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমি এবার ঠিক করে দিচ্ছি যে এটা দিয়ে এই x + 2 কে দিয়ে x কে গুণ মানে কিন্তু এই x + 2 যে মানে পুরো সংখ্যাটা দিয়ে কিন্তু x কে গুণ করতে হবে। এবার আমি যেটা লিখলাম x বা x গুণ x + 2, এটার মধ্যে ভুলটা হচ্ছে এখানে শুধুমাত্র x দিয়ে x কে গুণ বোঝাচ্ছে, কিন্তু এই দুই কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমাদেরকে একটা বন্ধনী মানে ব্র্যাকেট দিতেই হবে। এটা অর্থটা হচ্ছে যখনই তুমি ব্র্যাকেট দিলা এর অর্থটা হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরের পুরো নাম্বারটাকে এটা দিয়ে গুণ হবে। ক্লিয়ার একদম? এবার চলে আসি, এবার আবার আমরা এখানে আসব যে এই গুণটাও করব এটাও করব। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝতে কোনো প্রবলেম হবে না। এবার দেখো গুণটা কি করে করি। এবার এখানে কোন চিহ্ন আছে, প্লাস, এখানে সবগুলোর আগে প্লাস চিহ্ন আছে তাই আমি আর লিখলাম না, কোনো অসুবিধা হবে না। এবার এই গুণটাকে আমি যদি মনে করো একটু ভেঙে ভেঙে করতে চাই তাহলে কিভাবে করব। আমি তো 2 × 5 করলাম, 10 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি এবার এই নাম্বারটাই যখনই আমি মনে করি এটাকে দুটো পদে ভাগ করে দিলাম তখন গুণটা হবে হচ্ছে কিভাবে, একবার 2কে দিয়ে গুণ হবে 3কে, আরেকবার 2কে দিয়ে হচ্ছে 2কে। ব্যাপারটা কিরকম মনে করো 2 একবার হচ্ছে ইনটু 3। এবার যেহেতু গুণ করার সময় চিহ্নগুলো গুণ করতে হবে তার মানে এবং এখানে কিন্তু সব জায়গাতেই প্লাস চিহ্ন আছে, তার মানে এই 2 এর আগে প্লাস মানে এখানেও প্লাস, তাহলে প্লাস আর প্লাস ইনটু করলে প্লাসই আসবে। এবার এই 2 দিয়ে এই 2 দিয়ে, তার মানে 2 × 2। আগে গুণ করতে হবে 3 × 2 মানে 6 আর 2 × 2 মানে 4, দ্যাট ইজ 6 + 4 = 10। তাহলে তার মানে এই গুণটাকে আমরা একটু ভেঙে ভেঙে করলাম, দেখো 10ই আসছে কিন্তু। ঠিক এবার এটার সাথে এটার উপরে বেস করে আমি এই অঙ্কটা হাত দিব। তার মানে প্রথমে x দিয়ে এটাকে একবার, x দিয়ে পরেরটাকে একবার, এবং চিহ্ন কিন্তু এখানে সব ধনাত্মকই থাকলো। আচ্ছা, এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এই সংখ্যাটা প্লাস ইনটু প্লাস করলে প্লাস আসবে, x × x লিখলাম, এখানে প্লাস, এই সংখ্যাটাকে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, x × 2, x × 2 হয়ে গেল। এবার দুটো x গুণ করব, একই রকম সংখ্যা একই বেস, তার মানে x⁻2 মানে x² লিখতে পারি। আবার এখানে অজ্ঞাত এখানে জ্ঞাত, কত হয় গুণ করলে পরে প্রথমে বুঝবে হচ্ছে জ্ঞাতটা, তারপরে হবে অজ্ঞাতটা। তাহলে এই দুটো সংখ্যার যোগ বিয়োগ করা সম্ভব হবে না, কারণ এই দুটো সংখ্যা হচ্ছে অসদৃশ। এখানে x² আছে, এখানে x⁻, কত আছে 1, এগুলো যোগ বিয়োগ সম্ভব না, তার মানে এটা হচ্ছে অ্যানসার। তা এই উদাহরণটা বুঝে গেলে এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপরে চলে আসছে আরেকটা পরের এক্সাম্পলে। মনে করো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো একটা আয়তক্ষেত্র আছে, এরকম একটা আয়তক্ষেত্র আছে মনে করো। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো a² - 7b প্লাস মনে করো 12 মিটার, আর প্রস্থ দেওয়া আছে মনে করো 2a - b মিটার। তোমাকে বললো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে যদি আমরা লিখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে কত, a² - 7b প্লাস 12 ইন্টু প্রস্থ হচ্ছে কত 2a - b। পাশে এককটা কি হবে, বর্গ মিটার। এবার এই গুণটা আমরা
কি করে করব। একইভাবে এগুলো কিন্তু খুব সহজ ধরনের কিন্তু, হ্যাঁ, কিছুই না। প্রথমে তোমাকে দেখতে হবে যে সংখ্যার আগে তোমার এখানে প্লাস চিহ্ন আছে, এখানে 2a আছে, তাহলে খুব সহজ নিয়ে প্রথমে এটা দিয়ে এটা গুণ করব, আবার এটা দিয়ে পরেরটা গুণ করব। করি, দেখো ভালো করে, a স্কয়ার আছে, a স্কয়ার ইনটু কত আসবে এখানে 2a, এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে পাশে গুণ করলে প্লাস হয়ে গেল। আচ্ছা, এখানে প্লাস এখানে মাইনাস, আগে সাইনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। দিলাম মাইনাস, a স্কয়ার দিয়ে b কে গুণ করব, a স্কয়ার ইনটু b হয়ে গেল। এবার চলে আসো পরেরটা, দেখো ভালো করে খেয়াল করে দেখবে, মাইনাস 7b আছে, তাহলে মাইনাস 7b দিয়ে এখানে প্লাস 2a, তাহলে আমি লিখলাম এখানে প্লাসে মাইনাসে এখানে হয়ে গেল মাইনাস 7b ইনটু বা গুণ 2a। আবার করব মাইনাস 7b দিয়ে মাইনাস b কে, এই সংখ্যার আগে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস 7b ইনটু b হয়ে গেল। বাকি থাকলো প্লাস 12, এটা দিয়ে করতে হবে একবার এটা একবার এটা, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস 12 দিয়ে 2a, মানে 12 ইনটু হচ্ছে 2a। আর থাকলো এই সংখ্যার আগে প্লাস এখানে মাইনাস, প্লাস ইনটু মাইনাস করলে মাইনাস 12 ইনটু b হয়ে গেল। এবার দেখি কি আসলো, ভালো করে দেখো, এটা গুণ করতে হবে। এখানে আমি আগেই বলছি, এখানে যেটা জ্ঞাত সংখ্যা সবসময় আগেই বসবে, এটা আগে নিয়ে আসলাম। এবার a টু দি পাওয়ার 2 বা a স্কয়ার, আর a টু দি পাওয়ার এখানে 1 আছে, কত হবে এটা করলে, ইনডেক্স ফর্মে লিখলে পরে লিখবো এখানে a টু দি পাওয়ার 3 হয়ে গেল। a স্কয়ার ইনটু b, এখানে কিন্তু দুটোই কিন্তু সংখ্যা আলাদা, কাজে এটাকে কিন্তু এইভাবেই রাখলাম, হয়ে গেল। এখানে দেখো, এখানে 7 আর 2 তো আমরা জ্ঞাত, গুণ করতেই পারি, 7 ইনটু 2 করে কত হয় 14, ba বা ab, ba লিখলাম, হয়ে গেল। এখানে দেখো প্লাস, এই দুটো b কিন্তু একই রকম সংখ্যা, মানে সদৃশ, এই দুটোকে কিন্তু আমরা ইনডেক্স ফর্মে লিখব b ইনটু b করলে b টু দি পাওয়ার 2 বা b স্কয়ার। এখানে খেয়াল করে দেখো, প্লাস 12 ইনটু 2a, এই দুটো জ্ঞাত, 24 হবে, পাশে a থাকবে, আর লাস্টে 12 ইনটু b করলে এটাকে 12 ইনটু b রাখতে হবে। তা গুণটা আমার করা হয়ে গেল। এবার শুধু খেয়াল করতে হবে যে এখানে কোনো সদৃশ সংখ্যা পাওয়া যায় কিনা, মানে আরো যদি যোগ বিয়োগ করা সম্ভব হয়। দেখি, এখানে a কিউব যুক্ত সংখ্যা আর নেই, a স্কয়ার b, a স্কয়ার b কোথাও নেই। আচ্ছা, ba বা ab এখানে আর কোথাও নেই, 7b স্কয়ার, b স্কয়ার টার্ম কোথাও নেই, a কোথাও নেই, b ও কোথাও নেই। তার মানে এটাই হয়ে গেল আমাদের আজকের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে অবশ্যই লিখতে হবে বর্গ। এই হচ্ছে আমাদের বীজগণিতের সংখ্যামালার গুণ। এবার আসি পরের উদাহরণে। পরের উদাহরণটা কি হবে, এখানে মনে করো আরেকটা উদাহরণ দিচ্ছি আমি एग्जांपल 3 তে। সেটা হচ্ছে তোমাকে বললো হয়তো সরল করো, এটা ধারাবাহিক গুণ করে, ধারাবাহিক গুণ করা মানে পরপর গুণ করা। এক্সাম্পলটাকে খেয়াল করো, মনে করো x প্লাস y, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখানে মনে করো x মাইনাস y, আর এখানে মনে করো x স্কয়ার প্লাস xy প্লাস y। এই দুটো সংখ্যাকে তার মানে গুণ করতে হবে। এখানে এই জায়গাটা গুণ চিহ্ন আছে, আবার একইভাবে এই x মাইনাস y দিয়ে এটাকে গুণ করতে হবে। করি তাহলে, ভালো করে খেয়াল করবে কি করে করছি গুণ। তার প্রথমে x দিয়ে এই তিনটে সংখ্যা গুণ করব, আবার তারপরটা হচ্ছে প্লাস y দিয়ে এই তিনটাকে একইভাবে গুণ করব। তা এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে এই সংখ্যার আগে, এর আগেও কিন্তু প্লাস চিহ্ন আছে x স্কয়ারে, তাহলে এই প্লাসে প্লাসে হচ্ছে প্লাস হবে,
প্লাস লিখলেও হয়, না লিখলেও অসুবিধা নেই কোনো। এক্স দিয়ে এক্স স্কোয়ার কত হবে এক্স কিউব। এক্স দিয়ে এটা, তার আগে দেখতে হবে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস ইন্টু মাইনাস করলে মাইনাস হবে। এক্স দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 2 পাশে ওয়াই, ঠিক আছে। আরেকটা থাকলো হচ্ছে প্লাস ইন্টু প্লাস প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ার, এই দুটোকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ারই লিখতে হবে, হয়ে গেল। এবার আসবে আমরা প্লাস ওয়াই দিয়ে এই বাকি তিনটি সংখ্যাকে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে গুণফলটা এরকমই লিখতে হবে। প্লাস ইন্টু মাইনাস করলে হবে মাইনাস, একটু ভালো করে খেয়াল করে দেখবে এখানে ওয়াই ইন্টু ওয়াই আছে কিন্তু এক্স তো একটাই আছে, তাহলে এখানে এক্স থাকলো, ওয়াই ইন্টু ওয়াই করলে হবে কত ওয়াই এর বর্গ মানে ওয়াই স্কোয়ার, হয়ে গেল। আর বাকি থাকলো এটা প্লাসে প্লাসে প্লাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার ইনডেক্স করে তাহলে ওয়াই টু দি পাওয়ার 3, এই হচ্ছে এই দুটোর গুণফল। মাঝখানে কোন চিহ্ন আছে প্লাস, এটা এদিকে করি প্লাস। আবার একইভাবে এক্স দিয়ে এটা এক্স স্কোয়ার কত হবে এক্স কিউব, এক্স দিয়ে এটা প্লাসে প্লাসে প্লাস, খেয়াল করবে চিহ্নগুলো, এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দিয়ে এই তিনটে, মাইনাসে প্লাসে এখানে মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই এক্স স্কোয়ার, মাইনাস ইন্টু প্লাস করলে হবে মাইনাস ওয়াই, দেখো দুটো আছে এক্স একটা, তাহলে এক্সটা লিখলাম, আর দুটো ওয়াই গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ার হবে, আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কত ওয়াই টু দি পাওয়ার 3। হলো। এবার দেখতে হবে যে একই ধরনের সংখ্যা আর কোথাও আছে কিনা, একটু ভালো করে দেখে নিই আমরা। এই যে এক্স কিউব দেখো এই দু জায়গায় আছে এক্স কিউব এবং দুটোই কিন্তু পজিটিভ আছে। এবার দুটো এক্স কিউব যোগ করলে কত আসবে 2x কিউব, হয়ে গেল। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই আর কোথাও আছে কিনা একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই এই দুটো আছে, এখানে একটা এখানে একটা, কিন্তু এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তার মানে একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে 0 হয়ে গেল, এটার জন্য কেটে দিলাম। আর কি থাকলো এক্স ওয়াই স্কোয়ার একটা এখানে আছে একটা এখানে আছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা বিয়োগ করলে 0 হয়ে গেল। এবার দেখো ওয়াই এক্স স্কোয়ার কোথায় আছে, ওয়াই এক্স স্কোয়ার, এই যে ওয়াই এক্স স্কোয়ার, এটা পজিটিভ সংখ্যা এটা নেগেটিভ সংখ্যা, একই সংখ্যা বিয়োগ করলে এটাও 0 হয়ে গেল। আর কি থাকলো এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, যোগ বিয়োগ করলে এটাও 0 হয়ে গেল। তাহলে থাকলো শুধুমাত্র কোনটা, এখানে একটা প্লাস ওয়াই কিউব আছে, এখানে একটা মাইনাস ওয়াই কিউব আছে, এরাও কিন্তু একই সংখ্যা, তার মানে এটাও বিয়োগ করলে 0, তার মানে থাকলো শুধুমাত্র হচ্ছে 2x কিউব। তার মানে এটাই হচ্ছে তোমার নির্ণেয় সরল ফল। এটা কিন্তু ধারাবাহিক গুণ করেই করতে হবে। তা এরকম কতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করলাম, তোমরা ক্লাস 8-এর এই অধ্যায়ে গিয়ে একটু বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। এই ভিডিওটা মন দিয়ে দেখলে পরে তোমরা পুরো একটা ধারণাটা কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তা এই হচ্ছে আজকে আলোচনা। আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব এই সংখ্যার ভাগগুলো নিয়ে, মানে ওই বীজগাণিতিক সংখ্যার ভাগ নিয়ে। থ্যাংক ইউ।